এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। সে বাইকে ঘুষি দিয়ে নিজে নিজে বলে। ও যে একটা ঘাটতেরা মেয়ে সেটা কেন ভুলে যাই? তখন মৃদু, রিহান ও রবিন হাসতে হাসতে মার্শাদের কাছে আসে। রিহান বলে, এই পাখিরে তুমি খাঁচাই কেমনে ভরবা মামা? কথাটা শুনে মার্শাদ কটমট দৃষ্টিতে রিহানের দিকে তাকায়। তারপর বলে, তোর এই ধরনের কথা বন্ধ কর, মাইর খাবি কিন্তু। মার অনেকদিন খাই না। রবিন হতবাক হয়ে রিহানের দিকে তাকায়। আর মৃদুল রিহানের কাঁধের ভর দিয়ে হাসতে হাসতে প্রায় বসে পড়ছে অবস্থা। মার্শাদ তখন বাইক থেকে নেমে রিহানকে ধাওয়া করবে, তখনই রিহান ছুটে পালায় আর বলতে থাকে, তোর পাখি বেশি দূর যাইতে পারে না, বরাবর রাস্তা দিয়ে গেলেই পাবি। নে তোর উপকারও করে দিলাম। মার্শাদ তারপর বাইক স্টার্ট করে বরাবর রাস্তা দিয়ে যেতে থাকে। ভার্সিটির গেট দিয়ে বের হতে দেখা যায় একদল বাহিরে ছেলেরা ভার্সিটির কয়েকটা ছেলের উপর লাঠি চার্জ করছে। মেয়ে স্টুডেন্টরা তাড়াহুড়া করে রিক্সা নিয়ে চলে যাচ্ছে। মার্শাদ বলে ওঠে, শিট, এত দ্রুত এরা শুরু করে দিয়েছে। পুলিশ এখনো আসছে না কেন? বাইক থামিয়ে ফোন বের করে মার্শাদ পুলিশের কাছে কল করতে উদ্যত হয়। যদিও সেই অনুষ্ঠান চলাকালীনই কিছু স্টুডেন্টদের হাজার লক্ষ্য করে মৃদুলকে বলেছিল পুলিশকে খবর দিতে। বলা বাহুল্য যে ওসব স্টুডেন্টরা সাগরকে ভিপি হিসেবে চেয়েছিল। মার্শাদ পুলিশের কাছে কল দিতে দিতে দেখতে পায় পুলিশের গাড়ির শব্দ হচ্ছে, মানে পুলিশ এসে পড়েছে। তাই মার্শাদ আর কল করে না, বাইক স্টার্ট দিয়ে আদিরাকে খুঁজতে যায়। আদিরা একটা মোটা গাছের আড়ালে কোনো রকম লুকিয়ে আছে। সে মেন গেটের কাছে আসার পরেই এই মারামারি লেগেছে, তাই মেন গেট থেকে বেরোতে পারেনি। মার্শাদ বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট ছাড়িয়ে যেতে নিয়ে বেখেয়ালিতে আশেপাশে নজরদারি রাখার সময় তার হুট করে মনে হয় সে কিছু দেখেছে। তারপর বাইক থামিয়ে পেছনে ঘুরে সেদিকে চেয়ে দেখে শাড়ির আঁচলের অংশ দেখা যাচ্ছে। মার্শাদের সন্দেহ হয় হয়তো আদিরা এখানে, কারণ আদিরা শাড়ির রঙের সাথে এই আঁচলের রংটাও মিলে গেছে। অতঃপর মার্শাদ বাইক সাইড করে বাইক থেকে নেমে অবস্থা বুঝিয়ে ওই গাছটার কাছে যায়। পুলিশ এসে লাঠি চার্জ করে বহিরাগতদের তাড়ানোর চেষ্টা করছে। মার্শাদ দ্রুত সেই গাছটার কাছে গিয়ে দেখতে পায় আদিরা ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে। মার্শাদ আদিরার পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর মার্শাদ আদিরার মাথায় হাত রাখতেই থমকে যায় আদিরা। এতক্ষণ যাবৎ সে ভয়ে আতঙ্কে নিজেকে শক্ত করে বসেছিল, কিন্তু এখন মাথা ঘুরছে তার। ধীরে ধীরে মাথা ঘোরানোর আগেই একটা বিকট শব্দ হয়। এবার আর নিজের সাহস ধরে রাখতে পারল না সে। চিৎকার করে উঠতেই একটা হাত তার মুখ চেপে ধরে টান দিয়ে গাছের অন্য পাশে আড়ালে নিয়ে যায়। এদিকে হঠাৎ আকস্মিক কাণ্ডে আদিরা আরো বেশি ভয় পেয়ে ঘাবড়ে যায়। আদিরা এখনো তার মুখ চেপে ধরা ব্যক্তিটির চেহারা দেখেনি। ইতিমধ্যে তার শরীরে আর বল নেই, সে লোকটির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেবে। শরীরের পাশাপাশি মস্তিষ্ক কেমন কাজ করছে না, চোখ নিভু নিভু হয়ে আসছে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর কানে আসে তার। তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম ওখানে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। তবে আমার কথার মূল্য না দিয়ে চলে এলে কেন? কণ্ঠস্বরটা কিছুটা পরিচিত লাগাতে আদিরার মস্তিষ্ক থেকে চেপে আতঙ্ক কমতে শুরু করে, কিন্তু সে প্রত্যুত্তর করার মতো অবস্থায় নেই। তার এই ক্ষুদ্র জীবনের প্রথমবার এরকম মারামারি নিজের চোখের সামনে দেখেছে। কতটা আতঙ্ক ও ভয়ে সে আছে তা সে মুখে বলেও প্রকাশ করতে পারবে না। তার ফোনটাও এখানে এসে লুকানোর সময় হড়বড়িতে কোথাও পড়ে গেছে। আদিরার থেকে কোনো জবাব না পেয়ে মার্শাদ আদিরার মুখ থেকে হাত সরিয়ে তাকে নিজের দিকে ঘুরায়। তারপর ফের প্রশ্ন ছড়ে, আমার কথা অমান্য করে এখানে কেন এসেছো? বলেছিলাম না ওখানে দাঁড়াও, তাহলে দাঁড়ালে না কেন? কি হলো, জবাব দাও। তৎক্ষণাৎ আদিরা নিজের শরীরের ভার বইতে অসমর্থ হয়ে পড়ল। নিভু নিভু আঁখি জোড়াও আর নিজের অগ্নি পল্লবের ভার নিতে পারছে না। আচমকা হেলে পড়ল আদিরা। আদিরার অবস্থা দেখে মার্শাদ চকিতে ওকে ধরে ফেলে। তারপর আদিরার গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকতে থাকে। আদিরা, এ আদিরা, কি হলো তোমার? আদিরার কোনো সারা শব্দ না পেয়ে ওকে আস্তে ধীরে গাছের গুড়ির কাছে বসায়। তারপর আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিভাবে আদিরাকে এখান থেকে নিয়ে যাবে সেই চিন্তা তার। আহনাফ মাইকে নিয়ে মাহিদের ফ্ল্যাটের বিল্ডিং এর কাছে এসে বাইক থামায়। তারপর একটু আগে আসা ফোনের নোটিফিকেশন দেখতে ফোনটা পকেট থেকে বের করে। মাহি বাইক থেকে নেমে জিজ্ঞেস করে, আপনি এখন কই যাবেন? আহনাফ জবাব দেয় না। সে খুব মনোযোগ দিয়ে ফোন দেখছে। তা দেখে মাহিও কৌতূহল হলে আহনাফের ফোনের দিকে ঝুঁকে।
আহনাফ তৎক্ষণাৎ ফোনে স্ক্রিন অফ করে তাড়াহুড়া করে মাহিকে বলে। তুমি বাসার ভিতরে চলে যাও, আমাকে এখনই যেতে হবে। মাহির কিছুটা সন্দেহ হয়। মাহি পাল্টা প্রশ্ন করে। কি হয়েছে? আর ভার্সিটিতে কি হয়েছে? কার মেসেজ ছিল? কি বলছিল? আহনাফ মাহিকে জানাতে চাইল না। সে বলল, কিছু হয়নি, তুমি বাসার ভিতরে যাও, আমার একটা কাজ আছে। আহনাফ বাইক স্টার্ট দিতে নিলে মাহি ঝটপট বাইকের চাবি তুলে নেয়। বোকা বনে যায় আহনাফ। মাহি বলে, আপনি আমাকে না বলে যেতে পারবেন না। কি হয়েছে বলুন। আহনাফ শান্ত স্বরে বলে, প্লিজ মাহি, চাবিটা দাও, আমার আর্জেন্ট যেতে হবে। হ্যাঁ যাবেন তো, কিন্তু আমাকে বলে যাবেন। আপনারা দুই বন্ধু আমাকে শুধু টেনশনে রাখেন। দাঁড়ান, আমি দাভাইকেও কল করব। মাহি নিজের ব্যাগ থেকে ফোন বের করার সময় আহনাফ মাহির হাত থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে নেয়। মাহি চমকে আহনাফের দিকে তাকালে আহনাফ বাইক স্টার্ট দিয়ে বলে, তোমাকে বলবো, কিন্তু এখন না, এখন সব ব্যাখ্যা করার সময় না। অতঃপর আহনাফ বাইক নিয়ে চলে গেল। মাহি কিছু বলতে গিয়েও পারে না। মার্সাদ দেখে ভার্সিটির ভেতর থেকে সাগরের বন্ধুরা হাতে লম্বা লম্বা ধারালো অস্ত্র নিয়ে আসছে। এমত অবস্থা আরো ভয়াবহ হওয়ার পথে। কিভাবে সে আদিরাকে এখান থেকে সরিয়ে নিবে তা চিন্তা করছে। মার্সাদ মৃদুলকে কল করলো। মোটা লাঠি কতগুলো নিয়ে আয়, আর সোহান হৃদয়দেরও নিয়ে আয়। সাগরের দল ধারালো অস্ত্র নিয়ে নামছে। অবস্থা বেশ বেগতিক। সুমি মৌমিদের যে আসতে বলবে, এসে আদিরাকে নিয়ে যেতে বলবে, সেটাও সম্ভব না। হোস্টেল এখান থেকে বেশ দূরে, তাই ওদেরকে বিপদে ফেলতে ইচ্ছা করলো না মার্সাদের। এখন আদিরার জ্ঞান ফেরাতে হবে। উপায়ন্তর না পেয়ে মার্সাদ আদিরার ব্যাগ চেক করলো। সেখানে পানির বোতল তো পেল না, কিন্তু তাতে অল্প পানি আছে। মার্সাদ দ্রুত বোতল খুলে হাতে সামান্য পানি নিয়ে আদিরা মুখমণ্ডলে ছিটিয়ে দেয়। তারপর কয়েকবার আলতো থাপ্পড় দিয়ে আদিরার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এতে সে সফল হয়। পিটপিট করে নয়ন জোড়া খুলতে শুরু করে আদিরা। তা দেখে মার্সাদের মুখে খানিক স্বস্তির হাসি ফুটে ওঠে। মার্সাদ আদিরাকে বলে, ভয় পেও না, আমি আছি। বোতলে আর খুব সামান্য পরিমাণ পানি আছে, এইটুকু পানি খেয়ে রিল্যাক্স হও। আদিরা মার্সাদের কথাগুলো শুনলো, কিন্তু তার খুব দুর্বল লাগছে। ঠিকভাবে বসেও থাকতে পারছে না। এদিকে ঝামেলা স্থান থেকে আর্তচিৎকারের শব্দ ধেয়ে আসছে। ভয়ে সত্যি তার গলা শুকিয়ে গেছে। আদিরা খুব ধীরে ধীরে হাত বাড়িয়ে পানির বোতলটা ধরতে চাইলে মার্সাদ আদিরার অবস্থা বুঝে নিজেই আদিরার মুখের কাছে পানির বোতল ধরে। মাত্র এক ঢোক পানি পান করতে পারে আদিরা। আর পানি নেই। তারপরও পানি পান করার পর কিছুটা ভালো লাগছে তার। আদিরা মৃদু দুর্বল কণ্ঠে বলে, আমি এখানে আর থাকবো না, হোস্টেলে যাব, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ যাবে, তবে এখন তুমি বের হতে পারবে না, ঝামেলা আরো বাড়বে। তোমাকে আমি এখান দিয়ে যথাসম্ভব আড়াল করে মেয়েদের হোস্টেলের কাছে দিয়ে আসবো, তারপর ঝামেলা মিটলে বের হবে। আদিরা একদিকে মাথা নাড়ে। মার্সাদ আদিরাকে কোলে তুলে নিতে চাইলে আদিরা নড়ে বসে। সে ফের দুর্বল স্বরে বলে, আমি হেঁটেই যাব, প্লিজ। মার্সাদও মেনে নিল। এখন কোণে তুলে নেওয়াটাও রিস্কে, আড়াল করে নিয়ে যেতে হবে। তারপর মার্সাদ আদিরাকে নিয়ে ছাত্রী হোস্টেলের দিকে পা বাড়ায়। আদিরাকে ভার্সিটির ছাত্রী হোস্টেলের কাছে দিয়ে এসেছে মার্সাদ। এরপর প্রায় ঘন্টা দেড়েক পর ভার্সিটির প্রবেশ স্বাভাবিক হয়েছে। পুলিশ সাগর সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আহনাফ, মৃদুল ও রবিন হাতে পায়ে চোট পেয়েছে। রবিন মাথাতেও বাড়ি খেয়েছে। রবিন কাতর স্বরে বলছে, আমার মাথা কি ফেটে গেছে দোস্ত? আমি কি মরে যাব? রাফিন সেখানে রক্ত জমাট হয়ে থাকা স্থানটা দেখছে আর চিন্তা করছে। যদি এখন রবিনকে বলে মাথা একটু ফেটেছে, তাহলে বেচারা আরো ভয় পাবে। নার্সরা অন্যান্য ছাত্রদের ফার্স্ট এড করাতে ব্যস্ত থাকায় রাফিন রবিনের ক্ষতস্থান দেখছে। তাছাড়া ছুরির আঘাতে হাতও কেটেছে, তবে সেটা তেমন গভীর না। আহনাফ ও মৃদুলের হাত কেটেছে, পায়ে বাড়িও খেয়েছে। মার্সাদ ও রাফিন পিঠেও পায়ে বাড়ি খেয়েছে। তাই দুজনে বাকি তিনজনের তুলনায় ভালো আছে। একটু পর দুজন নার্স এসে ওদেরকে ড্রেসিং করাতে নিয়ে যায়। রাফিন মার্সাদের কাছে খোঁড়াতে খোঁড়াতে এসে বলে, দোস্ত, আমার মনে হয় না পিঠে এক্সরে করতে হবে। কেন? কেন মানে? নীলের বাচ্চা কি আমাকে আসতে বাড়ি দিয়েছে? আমি তো রবিনের মাথা ফাটিয়ে বাড়ি লাগার পরই ওর হাত ধরে নিজের রাতি ফেলে দৌড় দিয়েছিলাম, তখনই মালটা আমার পিছন থেকে এত জোরে আঘাত করেছে, পিঠের বাড়ি দিয়েছে। আর একটু হলে মাথায় লাগতো। তুই যদি ওই সময় না আসতি, তাহলে আমাদের মাথায় নিলয়ের বাচ্চা বাড়ি দিত। আচ্ছা করিস, ওদের ড্রেসিং করিয়ে ঠিক মতো হোস্টেলে দিয়ে এসে তোকে হসপিটালে নিয়ে যাব। রাফিন হালকাভাবে মাথা নাড়ে। তারপর হুট করে তার কিছু মনে পড়তেই সে প্রশ্ন ছুড়ে, এই, তুই আদিরাকে এখানে খুঁজছিস কেন?
মার্সাদেরও এবার মনে পড়ে। সে পকেট থেকে ফোন বের করে দেখে ফোন অফ। বিরক্তিতে বলে ওঠে, শিট, চার্জ যে কম ছিল মাথাতেই নেই। এই তোর ফোনটা দে। রাফিন তার প্যান্টের পকেটে ফোন দেখালো। মার্সাদ সেখান থেকে ফোন বের করে তারপর রাফিন লক খুলে দিলে সুমিকে কল করে। সুমিও যেন ফোনের অপেক্ষায় ছিল। সে রিসিভ করেই বলে উঠল, তোর ঠিক আছিস রাফিন? কই তোর এখন? সুমির উৎকণ্ঠিত কণ্ঠস্বরে মৃদু হাসলো মার্সাদ। তারপর বলল, আমি মার্সাদ, আমরা ঠিক আছি। সবার কিছুটা চোট লেগেছে, এখন মেডিকেল সেন্টারে আছি। রবিনের বোধহয় মাথা সামান্য ফেটেছে। সুমি আটকে উঠে। কি বলিস? এখন কি অবস্থা ওর? ছেলেটা এমনিই ভীত। সুমির কথা শুনে পাশ থেকে মৌমি রাত্রে উৎকণ্ঠা প্রকাশ করছে। মার্সাদ জবাব দেয়, দোয়া কর বেশি লাগেনি, তবে ও অনেক ভয় পেয়েছে। মৌমি বলে ওঠে, আমরা আসি ওখানে? না, দরকার নেই। পরে ঝামেলায় পড়লে তোরা বরং আজ হোস্টেল থেকে বের হোস না। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস। তারপর মার্সাদের দৃষ্টি রাফিনদের দিকে যেতেই দেখে রাফিন হাঁ করে তার মুখের দিকে চেয়ে আছে। অতঃপর মার্সাদ খানিক ইতস্তত করে সুমিকে জিজ্ঞেস করে, আচ্ছা শোন না, হ্যাঁ বল। আদিরাকে বল আমি একটু পরে এসে ওকে ওর হোস্টেলে পৌঁছে দিব। মার্সাদের কথা শুনে রাত্রি বলে ওঠে, কিন্তু ও তো চলে গেছে। মার্সাদ কিছুটা অবাক হলে প্রকাশ করলো না। সে মেয়েটাকে বারবার বলে এসেছিল ও যেন মার্সাদকে না জানে হোস্টেল থেকে বের না হয়। মার্সাদ এসে ওকে নিয়ে যাবে, কিন্তু কে শুনে কার কথা? ছোট করে নিঃশ্বাস ছাড়ে মার্সাদ বলল, ও কখন গেল? এই তো মিনিট 20 হবে। আমরা বলেছিলাম তোর জন্য অপেক্ষা করতে, তুই এসে নিয়ে যাবি, কিন্তু শুনলো না। বললো রাস্তায় যেতে যেতে তোকে ফোন করে বলে দিবে। তোকে বলেনি তাই না? মার্সাদ আর প্রশ্নের জবাব দিল না। কথা শেষ করতে বলে, হয়তো কল করেছে, আমার ফোনের চার্জ শেষ। আচ্ছা তোরা সাবধানে থাক, রাখি এখন। তারপর মার্সাদ কল কেটে রাফিনের ফোন ফিরিয়ে দিল। তারপর চুপ করে রাফিনের পাশে বসে পড়ল। রাফিন মার্সাদের নীরবতার কারণও বুঝলো, তাই বিষয়টাকে হালকা করতে বলল, নিজে তো বললি ফোনের চার্জ শেষ, তাহলে আবার ওই গোমটা বাব নিয়ে বসে আসলি কেন? মার্সাদ জবাব দেয়, কিছু না, বাদ দে। ওদের ড্রেসিং হলে তোকে নিয়ত এক্সরে করাতে যেতে হবে। রাফিন আরও ওকে ঘাটাতে চাইল না। কিছুক্ষণ পর আনাপ, মৃদুল ও রবিন আসে। তারপর মার্সাদ ও রাফিন ওদেরকে হোস্টেলে নিয়ে যায়। ওদেরকে হোস্টেলে রেখে মার্সাদ রাফিনকে নিয়ে হসপিটালে যায়। আদিরা ভার্সিটির প্রবেশ খানিক স্বাভাবিক হতে তার স্টুডেন্টকে পড়াতে যেতে হবে বলে বের হয়ে গিয়েছিল। কাল তার স্টুডেন্টের পরীক্ষা বলে আজকে দ্বিতীয়বারের মতো পড়াতে যাচ্ছে। শাড়ি পরার কারণে সে রিক্সা উঠেছে। হুট করে রাস্তায় রিক্সার সামনে একটা বাইক এসে থামে। রিক্সা চালক তড়িঘড়ি করে রিক্সা থামাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। আদিরা তো রিক্সা থেকে পড়ে যেতে নিয়েছিল। রিক্সা চালক তড়িঘড়ি করে রিক্সা থামাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। আদিরা তো রিক্সা থেকে পড়েই যেতে নিয়েছিল, কিন্তু নিজেকে সামলে সামনে বাইক নিয়ে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। হেলমেটের কারণে মুখ দেখা যাচ্ছে না। পরনে সাদা কালো চেক টি শার্ট ও টাইট জিন্স। লোকটি বাইরে থেকে নেমে এসে রিক্সার সামনে দাঁড়ায়। রিক্সা চালক লোকটির সাথে তর্ক করতে চাইলে লোকটি বলে, তোর লগে আমার কোনো সমস্যা নাই, আমি তো এই ফুলকুলিরে দেখতে আইছি। কথাটা শুনে আদিরা ঘাবড়ে যায়। কে এই লোকটি তা সে বুঝতে পারছে না। ভয়ে রিক্সার হুড শক্ত করে ধরে বসে আছে। লোকটি আদিরার কাছে এগিয়ে এসে রিক্সার হুডে হাত রেখে কালো হেলমেটের সামনে গ্লাসটা উঠায়। তৎক্ষণাৎ লোকটির চেহারা দেখে আদিরা আরো ঘাবড়ে যায়। ঘামতে শুরু করে সে। লোকটি তার হলুদ দাঁতগুলো কেলিয়ে বলে ওঠে, কেমন আছো ফুলকুলি? কতদিন পর তোমারে দেখলাম, আর দেখলাম তারপরও পুরীর বেশে। আহা, চক্ষু আমার জোড়াই গেল। আদিরা দেলোয়ারকে দেখেও তার কথা শুনে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক দুপুর সময় হওয়ায় রাস্তাটা নির্জন। এই রোডটা যদিও সবসময় নির্জনই থাকে। আদিরা সবসময় সকালে এদিকে আসে। আদিরা রাস্তার আশেপাশে অস্থির হয়ে তাকাচ্ছে। তা দেখে দেলোয়ার বলে, আমরা তুমি এত ডরাও কেন? তোমার ওই আশিকেরে দিয়া হুদাই আমারে মায়ের খাইয়েছিলা। কামনে কি ভালো করছিলা? তোমার আশিককে আমরা তো চিনি না। তোমারে আমার খুবই মনে ধরছে বইলা তোমার লোকে খারাপ কিছু করতেছি না। না হলে থাক আর ডরাই না। কই যাইতেছিলা? যাও তুই তোমার ওই আশিকের লোকে যেন তোমারে আমি ঘোরাঘুরি করতে না দেখি। হ্যাঁ। আদিরা শুকনো ঢুকিলে তার গলা শুকিয়ে আসছে। দেলোয়ার আদিরা জবাব চেয়ে আবার কিছুটা ধমকে সুরে বলে ওঠে, কি উত্তর দাও না কেন? আদিরা চমকে কেঁপে ওঠে। দ্রুত হ্যাঁ বোধক মাথা নাড়ে। তারপর দেলার খুশি হয়। আদিরার দিকে হাত বাড়াতে চাইলে আদিরার সিটকে অপর পাশের হুডের সাথে লেপটে যাওয়ার চেষ্টা করে। দেলোয়ার তা দেখে বিশ্রী হেসে বলে, যাও এখন, আবার দেখা হইব।
তারপর দেলোয়ার তার বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করে উল্টো দিকে ঘুরে চলে যেতে যেতে আদিরার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে বিশ্রীভাবে হেসে চলে যায়। দেলোয়ার যাওয়ার পর রিক্সা চালক এসে বলে, আপা, আপনি দৌড়ায়েন না। এই লোকগুলারে আমি চিনি, মস্তান এগুলো। রাতে নেশা খাইয়া টাল হইয়া থাকে, আবার কোনো কোনো রাইতে চুরি করে। পুলিশের বোতানিতেও কমে খায় না এরা, তাও শরম হয় না। রিক্সা চালকটি যত যায় বলুক আদিরা ভীষণ আতঙ্কে আছে। সামনে তার জন্য কি অপেক্ষা করছে তা ভাবতেও তার দম বন্ধ কর লাগছে। মার্সাদ রাফিনকে হসপিটালে এক্সরে করাতে নিয়ে যাওয়ার সময় রাফিনের থেকে ফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংকটাও নিয়ে এসেছিল। এরপর রাফিনকে এক্সরে করিয়ে হোস্টেলে পৌঁছে দিয়ে মার্সাদ আদিরার নম্বরে কল করে, কিন্তু আদিরা কল তোলে না। তারপর সে ফের দ্বিতীয়বারও কল করে। এবার আদিরা কল কেটে দেয়। এখন এই মুহূর্তে মার্সাদের রাগ হচ্ছে আদিরার উপর, কিন্তু রাগ করে থাকলে তো খবর জানতে পারবে না। তাই সে মাহিকে কল করে। কল রিসিভ করে মাহি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করা শুরু করে, তুই ঠিক আছিস তো দা ভাই? কোথায় তুই? তোকে কতবার কল করলাম, তোর ফোন বন্ধ বলছিল। তারপর আহনাব ভাইকে কল করলাম, সেও কল তুলছে না। আমি ঠিক আছি মাহি, তুই চিন্তা করিস না। টুকটাক লেগেছে আমাদের, তবে সেরে যাবে। শোন, তোকে যে কারণে কল করেছি, তুই তোর বান্ধবীকে কল করে জিজ্ঞাসা কর সে সেফলি হোস্টেলে পৌঁছেছে কিনা। মাহি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রত্যুত্তরে বলে, কেন? তুই কল কর। আর তুই না ওকে হোস্টেলে পৌঁছে দিবি বলেছিলি? মার্সাদ ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলে, বলেছিলাম তো, কিন্তু তোর বান্ধবীকে আমার কথা শোনে আমি আস্তে আস্তে সে বেরিয়ে যাওয়ার চিন্তা করেছিল। তারপর পথে গন্ডগোল দেখে একটা গাছের আড়ালে লুকিয়েছিল। আমি দেখেছিলাম সেটা। তারপর তাকে সুমি মৌমিদের কাছে রেখে এসেছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হলে ওকে হোস্টেলে পৌঁছে দিব। কিন্তু তোর বান্ধবী সেখান থেকে চলে গেছে। এখন আমি কল করছি, কল ধরছে না। মার্সাদের বলা কথাগুলো শুনে মাহির কিছুটা হাসিও পায়, কিন্তু এখন যদি শব্দ করে হাসে তবে ভাইয়ের থেকে মার একটাও মাটিতে পড়বে না। কোনো মতে হাসি চেপে রেখে মাহি বলে, আচ্ছা দা ভাই, আমি ওকে কল করে জিজ্ঞাসা করছি, তারপর তোকে জানাচ্ছি। তুই চিন্তা করিস না তো, এরকম হয়। মেয়েরা সবাইকে পাত্তা দিতে চায় না। মানে? মার্সাদের তীক্ষ্ণ কণ্ঠ। মাহি মুখ চেপে ফের হাসি সংযত রেখে বলে, মানেটা হচ্ছে বাক্যেও বিড়াল হতে হয় দা ভাই। মার্সাদ বিরক্ত হয়। সে বলে, বেশি বেড়ে যাচ্ছিস তুই। আচ্ছা আচ্ছা, ফোন রাখি, আদুকে জিজ্ঞাসা করে তারপর তোকে জানাচ্ছি। এরপর মাহি কল কেটে কিছুক্ষণ হেসে আদিরাকে কল করে। মাহির প্রথম কলে আদিরা কল রিসিভ করে। মাহি শুধায়, কিরে আদু, তুই হোস্টেলে পৌঁছেছিস? ভার্সিটিতে নাকি অনেক ঝামেলা হয়েছিল, ঠিকভাবে পৌঁছেছিস তো? আদিরা জবাবে বলে, আমি এখনো হোস্টেলে যাইনি, স্টুডেন্টের বাসায় এসেছি। স্টুডেন্টের কাল থেকে পরীক্ষা তো, তাই ওকে আজকেই আবার পড়িয়ে দিচ্ছি। ও আচ্ছা, কখন যাবে? এই তো আর আধা ঘন্টা পড়াবো, তারপর বের হব। আচ্ছা, সাবধানে যাস। মাহি আদিরার সাথে কথা বলা শেষ করে আবার তার দাদা ভাইকে কল করে। কল রিসিভ করে মার্সাদ তাড়াতাড়ি জিজ্ঞেস করে, কি বললো তোর বান্ধবী? বললো এই যে সে এখনো হোস্টেলে যায়নি। সে মার্সাদ মাহিকে তার বাক্য সম্পূর্ণ করতে দিল না। মার্সাদ সন্দেহান প্রশ্ন চলল, এখনো হোস্টেলে যায়নি মানে সে কোথায় এখন? রিল্যাক্স দা ভাই, আদু ঠিক আছে। কালকে ওর স্টুডেন্টের পরীক্ষা, তাই আজকে ও আবারও তাকে পড়াতে গিয়েছে। পড়ানো শেষ হলে তারপরে হোস্টেলে যাবে। কোন স্টুডেন্টের বাসায় গিয়েছে? মনে তো হয় যাকে সকালে পড়ায় তার বাসায়, কারণ আজকে সকালে ওই বাচ্চাটাকে পড়িয়েছে। আবার গিয়েছে মানে সেখানেই গিয়েছে হয়তো। ঠিক আছে, রাখছি এখন। মার্সাদ কল কেটে দিতে চাইলে মাহি তাড়াতাড়ি করে বলে ওঠে, এই দা ভাই শোন না, তুই তো মনে হয় আদুর স্টুডেন্টের বাসায় যাবি। আদুর সাথে দেখা হলে ওর ব্যাগে আমার ফোনের চার্জারের কেবলটা আছে, সাথে পাওয়ার ব্যাংকও আছে। আসলে ফোন চার্জ দিতে ওর ব্যাগেই রেখেছিলাম, কিন্তু ওগুলো ওর কাছেই রয়ে গেছে। এখন চার্জার কেবলটা আমার লাগবে, নিয়ে আসিস। ঠিক আছে। এরপর মার্সাদ কল কেটে বাইকে আসে। অতঃপর বাইক স্টার্ট করে আদিরা স্টুডেন্টের বসার দিকে রওনা দেয়। স্টুডেন্টকে পড়ানো শেষে একটু ওয়াশরুমে গিয়েছে আদিরা। ওয়াশরুম থেকে এসে দেখে তার স্টুডেন্ট তার ফোন কানে নিয়ে বসে আছে। আদিরা কপাল কুঁচকে তার স্টুডেন্ট রাইসাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছড়ে, তুমি আমার ফোন কানে নিয়ে বসে আছো কেন রাইসা? রাইসা জবাবে বলে, মিস, আপনার ফোন খুব বাজছিল, কল এসেছে তাই আমি রিসিভ করলাম। আদিরা কিঞ্চিত বিরক্ত হলো। সে বলল, দাও ফোনটা আমাকে দাও। কে কল করেছে? এইভাবে কারো ফোন রিসিভ করবে না, এটা ব্যাড ম্যানার্স। রাইসা মাথা নাড়ে।
আদিরা ফোনটা নিয়ে দেখে এটা মার্সাদের নাম্বার, আর এসে এখনো কলে আছে। আদিরা ফোন কানে নিল, তারপর বলে, আমি আপনার সাথে পরে কথা বলবো ভাইয়া, আমি এখন স্টুডেন্টের বাসায়। মার্সাদ খুব শান্ত স্বরে বলল। তুমি নিচে নেমে এসো, আমি দাঁড়িয়ে আছি। আদিরা বেশ অবাক হয়, সে যে এখানে তা মার্সাদ কিভাবে জানলো। তবে কি মাহিরের মাধ্যমে? ফুস করে নিঃশ্বাস ছাড়লো আদিরা, তারপর ছোট করে উত্তরে বলল, হুম। আদিরা স্টুডেন্টকে ভালো করে পড়তেও পরীক্ষা দিতে বলে আজকের মতো বেরিয়ে আসে। স্টুডেন্টরা বাসা থেকে নিচে নেমে দেখে মার্সাদ বাইকে হেলান দিয়ে বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আদিরা লম্বা করে শ্বাস নিয়ে এগিয়ে যায়। আদিরাকে দেখে মার্সাদ সোজা হয়ে দাঁড়ায়, তারপর আদিরাকে বলে, বাইকে বসো। আদিরা চাইছে না বাইকে উঠতে, তাই সে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। মার্সাদ বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে আদিরাকে এখনো চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয়। অতঃপর বেশ শীতল কণ্ঠে বলে, আমি তোমাকে বাইকে উঠতে বললাম আদিরা, এই নিয়ে ঝামেলা করো না প্লিজ। আদিরা সিদ্ধান্তহীনতায় ভুগছে, তার মন চাইছে না বাইকে উঠতে, কিন্তু বড়ক্ষণ এখানে আসার পথে এই কথাটা মনে পড়লে ভয় কাজ করছে। কি করবে না করবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। আদিরাকে এমন নীরব দেখে মার্সাদ ফের ডাকে, আদিরা প্লিজ। এবার আদিরা মার্সাদের দিকে তাকিয়ে দৃষ্টি ফের নামিয়ে ফেলে, ধীর পায়ে বাইকের দিকে এগিয়ে যায়। তা দেখে মার্সাদের ওষ্ঠকোণে মৃদু হাসির ঝলক ফুটে ওঠে। বাইক এসে আদিরার হোস্টেল থেকে কিছুটা দূরে থামলো। মূলত আদিরার বলাতে এখানে বাইক থামানো, বাকি রাস্তা আদিরা হেঁটেই যাবে। তারপর আদিরা বাইক থেকে নেমে মার্সাদকে বলে, ধন্যবাদ ভাইয়া। অতবার ঘুরে চলে যেতে নিলে মার্সাদ আদিরাকে ডাকে। শুনো। আদিরা দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকালো, তারপর বলল, জি বলুন। মার্সাদ কেমন যেন থমকে গেল, যা বলতে চেয়েছিল সেটা সে বলতে পারছে না। আদিরার এখনো চাহনিতে মার্সাদের কাছে অন্যরকম ঠেকলো। তার মস্তিষ্ক শুধু সামনে দাঁড়ানো রমণীটির দিকেই নিবদ্ধ। তার কাছে আজ আদিরাকে এক মায়াবী পরীর মতো লাগছে। তবে পরীর মায়া থেকে কি নজর সরানো যায়? কিন্তু মার্সাদ এভাবে তাকিয়ে থাকাতে অপ্রস্তুত হয় আদিরা। আর মার্সাদের এমন দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সে দ্রুত দৃষ্টি নিচু করে প্রশ্ন ছুড়ে, কিছু বলবেন ভাইয়া? তৎক্ষণাৎ হুঁশ ফিরে মার্সাদের। সে এদিক সেদিকে কয়েকবার নজর ঘুরে ফের আদিরার দিকে তাকে কিছু বলবে, তখনই দেখে আদিরা আবার চলে যাচ্ছে। মার্সাদ ফের ডাকে, আদিরা শুনো। আবারও পেছনে ঘুরে তাকায় আদিরা। এবার মুখে নয় ইশারা জানতে চায় সে। মার্সাদ আবার বলে, কালকে সকালে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যেতে আসব। এহানো প্রস্তাব শুনে আদিরার বিষয়টা মোটেও ভালো লাগলো না। সে সাথে সাথে প্রতিবাদ করে উঠলো, কেন? আপনি আমাকে কেন নিতে আসবেন? আমি একাই যেতে পারবো, আপনাকে আসতে হবে না। মার্সাদ এবার রাগলো না, শান্ত কণ্ঠে বলল, অপেক্ষা করো, এসে নিয়ে যাব। এটা বলে সে আবার বাইকে উঠে বাইক স্টার্ট দিবে, তখন আদিরা আবার বলে ওঠে, বললাম তো আপনাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। বললাম তো নিতে আসবো। আদিরা মার্সাদের এরকম তেরামো কথা শুনে রেগে গেল। ঝাঁঝালো স্বরে এবার বলল, কেন নিতে আসবেন? আমি নিষেধ করা সত্ত্বেও কেন আসবেন? আপনি কে হন আমার? বয়ফ্রেন্ড। মার্সাদের সহজ সাবলীল ভাবলেশীন উত্তর শুনে আদিরা থমকে যায়। বড় বড় চোখ করে এসে মার্সাদের দিকে চেয়ে আছে। আদিরার এরকম প্রতিক্রিয়া দেখে বিষয়টা মার্সাদের কাছে খুব মজার লাগলো। সে বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। তারপর মার্সাদ চলে যাচ্ছে। আদিরা তখন বাস্তবে ফিরে, তারপর কণ্ঠে বিদ্রোহ এনে কিছুটা জোরে বলে ওঠে, আমি আপনার গার্লফ্রেন্ড না, ওসব নাটক ফাটক আপনি অন্য কাউকে দিয়ে করান। মার্সাদ বাইকে থামায়নি, সে যেতে যেতে জোরে বলে যায়, নাটক না করে আসল গার্লফ্রেন্ডই হয়ে যাও। তারপর মার্সাদ বাইক নিয়ে দূরে, চোখের আড়াল তো হলো ঠিকই, কিন্তু আদিরা সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় মিনিট খানেক পর রিক্সাওয়ালার হর্নের শব্দ সরে দাঁড়ায়, তারপর হোস্টেলের দিকে পা বাড়ায়। পরের দিন আদিরার সময়ের অনেক আগে ভার্সিটিতে চলে এসেছে। তারপর একটা গাছতলায় একা একা বসে পড়েছে। পড়ছে কম, ভাবছে বেশি। ইদানিং তার পড়াশোনা মনোযোগ আসতে চায় না। একজনের কথায় সারাদিন তার ঘুরে ফিরে মন ও মস্তিষ্কে ঘুরে বেড়ায়। হঠাৎ আদিরার ফোন বেজে ওঠে। আদিরা ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনে দেখে মার্সাদের নাম। তাই সে কল কেটে আবারও বইতে মুখ বেজে বসে থাকে। তদ্রুপ একে একে 3বার কল বেজে ওঠে আদিরার। 3বারই সে ফোন কেটেছে। চতুর্থবার ফোন না কেটে সাউন্ড কমিয়ে হাঁটুতে মাথা গুঁজে বসেছিল, কিন্তু 5মবার আর নিজেকে আটকে রাখতে পারলো না। হাঁটুতে মাথা গোজা অবস্থাতেই না দেখে ব্যাগের ভেতর থেকে ফোন রিসিভ করে। তারপর ঝাঁঝালো স্বরে বিরক্ত নিয়ে বলে ওঠে, বারবার কেটে দিচ্ছি, তাও কেন কল করছেন? আমি ভার্সিটি চলে এসেছি। আদিরা কথাটা বলার পরে ফোনের অপর পাশ থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে আসলো, আপু, আমি আহাদ, তুমি কল কেটে দিছিলা কেন? হঠাৎ ছোট ভাইয়ের কণ্ঠস্বরে থতমত খেয়ে যায় আদিরা।
ফোনটা কান থেকে নামিয়ে সামনে এনে দেখে সত্যি তার মায়ের নাম্বার থেকে কল করেছে। আদিরা আবার ফোন কানের কাছে নিয়ে তারপর বলে, সরি সোনা বোন, পড়ছিলাম। পড়তেই থাকো, তুমি শুধু পড়া করো। আজকে যে আমার জন্মদিন, তা কি তুমি ভুলে গেছো? ভাইয়ের মুখে জন্মদিনের কথাটা শুনে আদিরা টনক নড়ে। তখনই তার আজকের তারিখটা মনে পড়ে। অতঃপর চোখ মুখ খিঁচে নিজে মাথা চাপড়ায়। ভাইয়ের জন্মদিন সে ভুলে গেল। না না সোনা, আপু ভুলেনি তোর জন্মদিন। আসলে আপুর ফোনে না ব্যালেন্স ছিল না, ব্যালেন্স ভরবো আজকে সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসার কারণে সকালে ফোনের ব্যালেন্স ভরতে পারিনি। তার আগে তুই কল করলি। হ্যাপি বার্থডে আমার সোনা ভাইটা। আহাদের মনটা একটু নরম হয়। সে জিজ্ঞেস করে, আপু, এবার আমার জন্মদিনে কেক কে বানাবে? প্রতিবার তো তুই বানাস, এবার তো তুইও নেই, আসবি না আমার কাছে? ভাইয়ের মুখে এমন আকুল আকতি শুনে চোখ ভরে এলো আদেরার। ভার্সিটিতে ভর্তি হয়ে চট্টগ্রামে চলে আসার পর এটাই তার ছোট ভাইটার প্রথম জন্মদিন। আর সে তার ভাইদের সাথে এই প্রথমবার জন্মদিনের দিন নেই। আদিরা মন খারাপ করে জবাব দেয়, আমি তো আসতে চাই রে ভাই, কিন্তু কি করব বল, আসতে পারছি না। তবে শোন, তুই মন খারাপ করিস না, আমি এবার বাড়িতে যখনই আসব তোকে কেক বানিয়ে খাওয়াবো। যখনই আসবা তখন কেক বানিয়ে কি লাভ? তখন তো আমার জন্মদিন থাকবে না। এবারের জন্মদিনটা আমার তোমার হাতের কেক ছাড়াই শেষ হবে। আদিরার খারাপ লাগছে, কিন্তু কি করবে? সে তো যেতে পারছে না। কিছু একটা চিন্তা করে আদিরা তার ভাইকে বলে, মাকে ফোনটা দে তো, আর তুই গিয়ে চটপট খাতা কলম নিয়ে আয়। কেন আপু, খাতা কলম দিয়ে কি করব? তোকে আনতে বলেছি আন, আর মাকে ফোনটা দিয়ে যা। তারপর আহাত তাই করলো। মায়ের কাছে ফোনটা দিয়ে ছুটে গেল খাতা কলম আনতে। আদিরা তার মাকে জিজ্ঞেস করে, কেমন আছো মা? বাবা কেমন আছে? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি মা। শোনো, তোমাকে যে জন্য ফোন দিতে বলা। বল। আহাত খাতা কলম আনলে আমি যা যে পরিমাণ বলবো সব খাতার মধ্যে আহাতকে বলবে লিখে নিতে, তারপর তুমি সেই অনুসারে আহাতের জন্য কেক বানাবে। আদিরার কথা শুনে আদিরার মা বেশ অবাক হন। তিনি বলেন, আমি কখনো কেক বানাইছি নাকি? আমি কেক বানাতে পারি না তো। তোমাকে পারতে হবে না মা, আমি যেভাবে বলবো শুধু সেইভাবেই সব পরিমাণ করে নিয়ে স্টেপ ফলো করে যাবে। আচ্ছা বল। ইতিমধ্যে আহাত খাতা কলম নিয়ে হাজির। আহাত যখন এসে কেক বানানোর কথা শুনলো, আহাত তো খুশিতে নেচে উঠেছে পুরো। আদের এত খুশি শুনেও দেখে আদিরা ও আদিরার মাও খুব বেশ খুশি। তারপর আদিরা তার মাকে আস্তে আস্তে সবগুলো উপকরণের পরিমাণ ও কেক বানানোর রেসিপিটা বলে দিল। মা ও ভাইয়ের সাথে কথা বলা শেষ করে সামনের দিকে তাকিয়ে আদিরা তার থেকে 2 হাত দূরত্বে দাঁড়ানো মারসাদকে দেখতে পায়। মারসাদ বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে তার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা নিজের সামনে মারসাদকে দেখে চমকে ওঠে আদিরা, যার দরুন হাত থেকে তার ফোনটা পড়ে যায়। শুকনো ঢোক গিলে দুইটা, ভয়ের মধ্যে আবারও জড়সড় ভাব। সে ঘাসের উপর থেকে ফোনটা বইটা ব্যাগে ঢুকে আস্তে আস্তে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তারপর 1 পা 2 পা করে পেছন থেকে পিছতে থাকে, যা দেখে মারসাদের দৃষ্টি আরো শুরু হয়। অতঃপর আদিরা এরকম পেছাতে হঠাৎ এক প্রকার দৌড়ে স্থান ত্যাগ করে, আর মারসাদ বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। আদিরা হাঁপাতে মাহি ও আহনাফ যেখানে দাঁড়িয়ে কথা বলছিল সেখানে গেল। মাহি বাদাম খাচ্ছিল আর আহনাফের সাথে গল্প করছিল। হঠাৎ আদিরাকে এভাবে ছুটে আসতে দেখে মাহি প্রশ্ন ছিল, কি রে, তোর আবার কি হলো? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর কোথা থেকে দৌড়ে এলি? আদিরা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে খানিকটা পানি পান করলো। তারপর বলল, তোর দা ভাইকে বল এসব যেন বন্ধ করে। আদিরার কথা শুনে মাহি ও আহনাফ একে অপরের দিকে চেয়ে আদিরার বলা কথার তাৎপর্য বোঝার চেষ্টা করে। মাহি পুনরায় আদিরাকে জিজ্ঞেস করে, কি করেছে দা ভাই? আমি তো ওনাকে বলেই দিয়েছি আমি ওনার সাথে নাটক করতে পারবো না। তারপর উনি কেন এরকম করছে? উনি কেন বুঝতে চাইছেন আমি সামিরা আপুর সাথে ঝামেলায় জড়াতে চাই না? তাছাড়া কয়েকদিন পর যখন সামিরা আপু সত্যিটা জানতে পারবে, তখন তো সামিরা আপু আমাকে আরো সহ্য করতে পারবে না। তোর দা ভাই তো আর 2-1 বছর পর ভার্সিটি ছেড়ে দেবে, কিন্তু আমার কি হবে? আমাকে তো এখানেই পড়তে হবে, তাই না? আর সামিরা আপু তো আমাদের মাত্র 1 বছরের সিনিয়র। এবার আহনাফ বলে, তুমি অযথা চিন্তা করছো। মারসাদ থাকতে স্বামীরা তোমার কিছু করতে পারবে না। তাছাড়া আহনাফকে তার কথা সম্পন্ন করতে দিল না আদিরা। আদিরা কেন বলে ওঠে, উনি থাকতেন সামিরা আপু কি করতে পারবেন না পারবেন সেটা আমার দেখার বিষয় না। আমি কোনো মিথ্যা নাটকে জড়াতে চাই না। কেন বুঝতে পারছেন না আপনারা? মাহি ও আহনাফ ফের একে অপরের দিকে তাকায়।
মাহি ইশারা আহনাফকে কিছু বোঝালে আহনাফ বাঁকা হেসে আদিরাকে উদ্দেশ্য করে বলে, মিথ্যা নাটক করার কি দরকার, সত্যি সত্যি করো। আহনাফের এলো কথায় আদিরা বোকা বনে যায়। গতকাল মার্সাতো তাকে এভাবে বলেছিল। আদিরা আহনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে শুধায়, আপনি কি বলতে চাইছেন? আপনার বন্ধুও কালকে এমন ধরনের কথা বলেছিল? কথাটা শুনে আহনাফ মাহির দিকে তাকায়, সেই সাথে মাহিও। দুজনে চোখে মুখে আনন্দের ছাপ। আদিরা এদের দুজনকে এত খুশি দেখে বোঝার চেষ্টা করে যে এদের মনে কি চলছে। তদ্দুর প্রশ্ন করে, আপনারা এত খুশি কেন? মাহি তাড়াহুড়ো করে নিজের হাসি চেপে জবাব দেয়, কই না তো। আদিরা সন্দিগ্ধ দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহির দিকে চেয়ে থেকে ফের বলে, যাই হোক। আদিরা এই কথাটা বলে শেষ করা মাত্রই হঠাৎই মার্সাদের কণ্ঠস্বর শোনা যায়। সে আদিরার পেছনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আমি তোমাকে রাস্তাঘাটে ফলো করি? হঠাৎই চমকে উঠে আদিরা। অতঃপর পেছন ঘুরে মার্সাদকে দেখে দুপা পিছিয়ে যায়। মার্সাদ ফের প্রশ্ন ছুড়ে, তোমাকে আমি ফলো করি? কথাটা বলতে বলতে মার্সাদ আদিরার দিকে এগিয়ে আসতে থাকে। আদিরা ভয়ে তাড়াতাড়ি মাথা দুই দিকে নাড়ায়। তারপর থামে মার্সাদ। কেমন গম্ভীর হয়ে যায় তার মুখশ্রী। সে আদিরাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি তোমার সামনে না আসি? মার্সাদের হঠাৎ এরকম প্রশ্নে মাহি ও আহনাফ অবাক হয়। মাহি আহনাফকে ফিসফিসে শুধায়, আপনার বন্ধু কি করতে চাইছে বলেন তো? আহনাফও ফিসফিস করে চিন্তিত হয়ে বলে,